এই দেশের সরকার বলে দিলেই হয় যে এই দেশের একজন মানুষকে, একজন নাগরিককে, সে যদি শ্বাস নেয়, নিঃশ্বাস ফেলে, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, কর দিতে হবে, এবং এই দেশে একজন মানুষ বসবাস করতে হলে তাকে ট্যাক্স দিতে হবে। এটা স্পষ্ট করলেই ভালো, শুধু শুধু লুকিয়ে লুকিয়ে রাখার কি দরকার। আমরা ডিটেলস আলোচনায় আসি যে ফ্রিল্যান্সার মানে দেশে থেকে যারা রেমিটেন্স ইনকাম করে, রেমিটেন্স তো প্রবাসে করে, প্রবাসীদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি বা না পারি সেই আলাপে যাব না। দেশে বসে যারা রেমিটেন্স ইনকাম করে, লুক লাইক ধরেন ফেসবুক কন্টেন্ট, ইউটিউব কন্টেন্ট, আপনার হচ্ছে গিয়ে কম্পিউটারে ল্যাপটপে বসে সে যে ফ্ল্যাট ডিজাইন করে, বিজনেস কার্ড ডিজাইন করে, আপনার হচ্ছে গিয়া ওয়েবসাইট ডিজাইন করে, বা হচ্ছে আপনার ওয়েবসাইট বাংলাদেশি টাকাটা সেটা কেউ হ্যান্ড ক্যাশ মানে বিকাশে টাকা পয়সা পাঠাইয়া লেনদেন করে সেভাবে করতে পারে। ওয়েবসাইটটা আমরা বাজি, আমরা ফ্ল্যাট ডিজাইন বলেন, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, মানে বাংলাদেশে বসে বাইরের কান্ট্রির যে কাজগুলো আপনার হচ্ছে গিয়া ধরেন ফাইবারে বলেন অথবা হচ্ছে গিয়ে freelancer.com-এ বলেন, যে এখানে আমরা বায়ারদের সাথে মানে একটা কাজ যে হবে, মানে আমি বুঝতে চাচ্ছি যে বাংলাদেশে বসে যারা রেমিটেন্স ইনকাম করেন সেটা কীভাবে। ইউটিউবেরটা, ফেসবুকটা, আমি তো ইউটিউবে কন্টেন্ট দেই না বা ফেসবুকেই দিই। সো আমার ফেসবুকের যে স্টেটমেন্টটা আছে এখানে কিন্তু ওই যে মেটা লেখা দেখা যাচ্ছে, ঘোলা গোলা এসে পড়ে। এই দেখেন আমার এই যে স্টেটমেন্টে এখানে কিন্তু যে মেটা লেখা আছে। সো এইটার আমার সব কিছু ইনফরমেশন, লোকেশন, এরপরে এই যে দেখেন এখানে কি লেখা, এখানে কিন্তু লেখা হচ্ছে আমার জন্য ভুলার হয়ে যায়, আমি একটু সরি, এই দেখেন রেমিটেন্স, দেখেন বড় করে দিই, এটা কিন্তু নিচে কিন্তু আমার নাম, ওই যে নিচে কিন্তু আমার নাম এবং কিন্তু রেমিটেন্স লেখা, আমি আসলে আবার ভুলার হয়ে যায়। তো এটা যারা না জানেন, না বোঝেন, এদের জন্য একটু আইডিয়া দিলাম, অনেকে এই ব্যাপারে জানেন। তো এখন আপনি যে সরকার 7.5% যে ট্যাক্স নিবে, এটা মন খারাপ হওয়ার কিছু নাই যে ভাই এখন তোমার রুজি রুটিতে সরকার হাত দিল, তুমি কি ট্যাক্স দিবা না, তুমি কি রাগ করলা? না, রাগ করা কিছু নাই, যুক্তি তর্কের ভিতরে আসি আর কি। যে ধরেন আমি একটা কন্টেন্ট বানাই, তাহলে কি করতে হবে? কন্টেন্ট বানানোর জন্য আমাকে একটা মাইক্রোফোন কিনতে হবে। আমার যে এই ডিজিআইর মাইক 3 মাইক্রোফোনটা, এটা আমি সম্ভবত 45,000 না 42,000 টাকা দিয়ে আমি কিনছিলাম। তো এখন এই যে পণ্যটা আমি কিনলাম, এই পণ্যটার জন্য কি আমি ওই দোকানে যে নিল নামটা, তো উনি কি এই পণ্যটার জন্য ভ্যাট ট্যাক্স দেয় নাই? এটা তো বাইরে থেকে আসছে, দিছি কিনা? আচ্ছা গেল। এরপর আমি যে মোবাইলটা দিয়ে যে কথা বলতেছি, যে মোবাইলটা, সো এই মোবাইলটা 17 Pro Max, 2 লাখ টাকা প্লাস, এই মোবাইলটার জন্য কি ভ্যাট ট্যাক্স দেওয়া হয়েছে না? আচ্ছা, এরপর আসেন কি লাগবে, এরপর নিজের পারিশ্রমিকের কথা বাতিল দিলাম। এরপর আসেন মোবাইল হলো, মাইক্রোফোন হলো, এরপর আপনার লাগবে কি এমবি আপলোড করার জন্য, অথবা ওয়াইফাই, দুইটাই তো অর্থ দিয়ে। তাহলে যে ওয়াইফাইকে যে অর্থটা দেওয়া হয় বা এমবিটা যে আমরা কেনা হয়, এটার জন্য কি কোনো পার্সেন্টেজ গভর্নমেন্ট কেটে নেয় না? উত্তর দিয়েন আর কি। আমি কিন্তু শুরুতেই বলছি আমার কথার সাথে চিন্তা ভাবনার সাথে নাও মিলতে পারে। তারপর আমি দেশে বসে বাইরের রেমিটেন্স আমি দেশে নিয়ে আসতেছি, ব্যাংকে যে রেমিটেন্স ঢুকলো মানে ডলারটা ঢুকলো, ব্যাংক থেকে যে আমি টাকাটা আমি হাতে নিয়ে আসি বা ট্রান্সফার করি, যেভাবেই হোক না কেন, তো ব্যাংক ওই মূল টাকাটার উপরে একটা চার্জ কাটে না? এরপরও যদি আপনার 7.5% লাগে, বিগত সরকার স্বৈরাচার আমলে কিন্তু 10% করার কথা বলছিল, আন্দোলনের তোপের মুখে পড়ে সেটা আর করতে পারে না। জুলায়েত আহমেদ পলক সাহেব এসে হাসতে হাসতে সুন্দরভাবে বলে দিচ্ছে যে এটা করা হবে না। একজন ফ্রিল্যান্সার যে ল্যাপটপ কম্পিউটারে বসে যে বিজনেস কার্ড ফ্ল্যাট ডিজাইন করবে, সে কি করে? সারা রাত সে কষ্ট করে, ফাইবারে সে যদি এস্টাবলিশড হয়ে যায়, তার মোবাইলেও মেসেজ চলে আসে, অর্ডার আসলে, বা কথোপকথন করতে পারে, শুয়ে বসে করতে পারে। তো যিনি ফ্রিল্যান্সার বাসায় বসে করে বা অফিসে গিয়ে করে, তাকে একটা ল্যাপটপ কিনতে হয়, ল্যাপটপের জন্য তাকে ভ্যাট ট্যাক্স দিতে হয়, মাউস কিনতে হয়, কিবোর্ড কিনতে হয়, সে যে বাসায় থাকে, যে ফ্যান চালায়, সেই ফ্যানের জন্য কিন্তু সে চার্জ দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এরপর আসতে পারেন যে ভাইয়া তাহলে তুমি কি এই সরকারকে আলাদা একটা ভ্যাট ট্যাক্স দিবা না, তুমি কি রাগ করলা এটার জন্য? না, রাগ না,
এবার আসেন মনে করেন যে 7.5% দেয়া হলো বা নেওয়া হলো, এই 7.5%-এর জন্য সরকার আমাকে আসলে কি করলো? সরকার কি করলো বলতে, আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে যদি আপনি পরিচয় দেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি 20 লাখ টাকা ঋণ চাচ্ছেন, আপনি একটা খামার করবেন, আপনি একটা বিজনেস করবেন, আপনি একটা ভবন উঠাবেন, আপনি একটা প্রতিষ্ঠান করবেন। এখন একটা খারাপ কথা বলি না, আসলে এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি বা যাদের সাথে চলাফেরা করি বা করি, এখন খারাপ কথা বলতে চাইলেও পারা যায় না, বা লাইনের ভিতরে এখানে একটা খারাপ শব্দ ইউজ করলেও সেটা করা যায় না, দায়বদ্ধতার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে, নিজের ওয়েটের জায়গা থেকে আসলে খারাপ শব্দ ব্যবহার করা যায় না। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফ্রিল্যান্সার, পরিচয় যদি কারো কাছে, কোনো ব্যাংকের কাছে বা কোনো কিছু যান, আপনাকে আইলদাও জিগাইবে না, তাহলে আপনি কোনো সুযোগ সুবিধা পাইলেন না। আপনি কন্টেন্ট বানাইতে গিয়ে মনে করেন আপনাকে কেউ ফেক কপিরাইট স্ট্রাইক দিল 5-6টা, আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে গেল। কবে ঠিক হবে সেটা অনিশ্চিত। যারা আইটি এক্সপার্ট, যারা কপিরাইট দিতে পারে জানে শুনে বা দুশ্মনী করে বা যেভাবে হোক, তারা যে দেওয়ার পরে অনেকটা সময় হয় কি, তারা নানান মনে করেন যে ছবিহীন মেইল দিয়ে তারা মেইল করে যে তোমার কপিরাইটটা আমি উঠিয়ে দিব, অথবা তোমার এই ভিডিওটার ভিতরে এই ভায়োলেন্সটা আছে, এটার জন্য দেশ সমাজের ক্ষতি হচ্ছে। তো এরপর মনে করেন ওই কপিরাইটের এগেনিস্টে মনে করেন আপনি যদি মামলা করেন বা জিডি করেন, যাই করেন, আপনি কোনো উপকার পাবেন না। আমি আমার লাইফে থানায়, কোর্টে কাছারিতে মামলা করে, জিডি করে আমি কোনো এ পর্যন্ত উপকার পাইনি। এরকম বাংলাদেশে অনেক আছে ফেক কপিরাইট খাইছে কিন্তু উপকার পায় নাই, যে কপিরাইট পাইছে তাকেও ধরতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, আসে যে সে বিদেশ থাকে, সে পাওয়া যাচ্ছে না, নাম্বার বদ্ধ, হ্যাং ত্যাং বেলা 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 অনেক কিছু। তো মানে আপনি যে আলাদা 7.5%টা নিবেন, এটার জন্য আপনি একজন দেশে থেকে যে রেমিটেন্স ইনকাম করতেছে তাকে আপনি কি সুযোগ সুবিধা, কি বেনিফিট, কি স্যাক্রিফাইস, কোন সাপোর্ট হেল্পটা আপনি গভর্নমেন্ট করতেছেন? বরংস আপনাকে তো এই দেশে তার মেধা খাটিয়ে পরিশ্রম করে বাইরের রেমিটেন্স ডলারটা এনে দিচ্ছে। আবার দেখবেন যদি দেশের ভিতরে কোনো দুর্ভিক্ষ, দুর্দিন, অনেক দুর্যোগ আসে, তখন এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা ফ্রিল্যান্সার বলেন বা ইনফ্লুয়েন্সার বলেন, তারা যদি ঝাঁপাইয়া পড়ে, তারা যদি মানুষের কাছে হেল্প চায়, লাখ লাখ টাকা উঠায় নিয়ে আসতে পারে, সেটা দ্বারা হেল্প করতে পারে। আমরা ওইদিকে যাব না যে অমুকে কোটি টাকা উড়াইছে, সে 10 লাখ খাইয়ে দিচ্ছে, অমুককে খাইয়ে দিচ্ছে, তমুকে খাইয়ে দিচ্ছে, সেই হিসাব, অন্য আলাদা হিসাব। তো এখন আমি বলতে চাই যে আসলে আপনি যে 7.5%টা নিবেন, এটার জন্য আপনি ওই দেশে থেকে যে রেমিটেন্স ইনকাম করতেছে রেমিটেন্স যোদ্ধাকে আপনি কি বেনিফিট দিলেন, কি বেনিফিট দিচ্ছেন, কি সুযোগ সুবিধা দিচ্ছেন। তো এই জন্য বললাম যে এই দেশে নিঃশ্বাস ফেলতে হলে, এই দেশে বসবাস করতে হলেও মনে হয় যেন ভ্যাট ট্যাক্স কর দিতে হচ্ছে বা দিতে হবে, এরকম একটা ব্যাপার মনে হয় যেন এটা।